নমস্কার বন্ধুরা, রিটায়ারমেন্টের পর টাকা নিয়ে চিন্তা করছেন? ব্যাংকের এফডিতে এখন দিচ্ছে কম সুদ, তাই আপনি চাইছেন বেশি সুদ, নিয়মিত আয় এবং আপনার টাকার সুরক্ষা। আজকের ভিডিওতে আমরা বলবো সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম নিয়ে। কিভাবে আপনার সঞ্চয় আপনি নিরাপদে রাখবেন, প্রতি 3 মাস ছাড়া সুদ পাবেন এবং নতুন টিডিএস এর সুবিধে উপভোগ করবেন। আপনি যদি অবসরপ্রাপ্ত হন বা অবসরের জন্য পরিকল্পনা করেন তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখুন। সবার প্রথমে আসি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম কি। দেখুন, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম একটা গভর্নমেন্ট ব্যাক ফিক্সড ইনকাম সেভিংস স্কিম। এই স্কিমটা ইন্ট্রোডিউস হয়েছিল 2004 সালে মিনিস্ট্রি অফ ফিনান্সের অধীনেতে। এই স্কিমের উদ্দেশ্যই ছিল যারা সিনিয়র সিটিজেন তাদেরকে একটা সেফ স্টেবল ইনকাম সোর্স দিতে হবে, যাতে করে তারা রিটায়ারমেন্টের পর তাদের রিটায়ারমেন্টের যে গচ্ছিত টাকা সেটা কোথাও ইনভেস্ট করে সেইখান থেকে রেগুলারলি ইন্টারেস্ট পেতে পারেন। এই যে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, এটা পোস্ট অফিসে এবং ব্যাংকেতেও উপলব্ধ। এইবার সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম নিয়ে কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিই। সবার প্রথমে বলি এই স্কিমের ইন্টারেস্ট রেট। এই স্কিমের লেটেস্ট যে ইন্টারেস্ট রেট, যেটা কিনা অক্টোবর থেকে ডিসেম্বর 2025 সালে, সেটা হচ্ছে 8.2%। মানে এখন এই স্কিমের ইন্টারেস্ট রেট 8.2% আছে। এই অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যেও যদি আপনি এই স্কিমেতে ইনভেস্ট করেন তাহলে আগামী 5 বছর এই ইন্টারেস্ট রেটটা ফিক্সড হয়ে গেল বা লক হয়ে গেল। তো আগামী 5 বছর ধরে এই স্কিমেতে আপনি 8.2% হারে ইন্টারেস্ট পাবেন। এই স্কিমের টেনিওর যেটা বলছিলাম সেটা হচ্ছে 5 বছর। এরপরে আসে এই স্কিমের ইন্টারেস্ট পে আউট, মানে এই স্কিমেতে আমি কতদিন ছাড়া ছাড়া ইন্টারেস্ট পাবো। দেখুন, প্রতি 3 মাসে এই ইন্টারেস্টটা আপনি পাবেন। আর এই ইন্টারেস্টটা পাচ্ছেন আপনি মার্চ মাসে, মানে মার্চ মাসের শেষে, তারপরে আসছে জুন মাসের শেষে, তারপরে সেপ্টেম্বর এবং তারপরে হচ্ছে ডিসেম্বর, মানে লাস্ট ওয়ার্কিং ডেট যেটা থাকে জেনারেলি সেটাতেই পাওয়া যায়। এরপরে আসছে এই স্কিমের অ্যাকাউন্ট টাইপ। দেখুন, এই স্কিম সিঙ্গেল অ্যাকাউন্ট আর জয়েন্ট অ্যাকাউন্ট দুভাবেই খোলা যায়। তবে জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র স্পাউসের সাথেই সম্ভব। মানে যদি হাজব্যান্ড হন তাহলে তার স্ত্রীর সাথে জয়েন্ট অ্যাকাউন্ট খোলা যাবে, আর যদি স্ত্রী হন তাহলে তার স্বামীর সাথে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন। সেফটি, দেখুন 100% গভর্নমেন্ট ব্যাক স্কিম, সুতরাং সেফটি তো এখানে আছেই। এরপরে আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে কারা এই স্কিমেতে ইনভেস্ট করতে পারবে। দেখুন, যে কোনো ভারতীয় নাগরিক যাদের বয়স 60 বছর বা তার বেশি, তারা এই স্কিমে ইনভেস্ট করার জন্য যোগ্য। এছাড়াও যদি আপনি রিটায়ার্ড পারসন হন, বয়স 55 থেকে 60-এর মধ্যে, কিন্তু যদি আপনি ভিআরএস নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে ভিআরএস নেবার পর 1 মাসের মধ্যে আপনার যে টাকা পয়সা আপনি পেয়েছেন সেইখান থেকে সেটা যদি আপনি ইনভেস্ট করে দেন তাহলে আপনিও যোগ্য হবেন। এনআরআইরা এই স্কিমেতে ইনভেস্ট করতে পারবেন না। ইভেন HUF তারাও কিন্তু এই স্কিমেতে ইনভেস্ট করতে পারবেন না। আর জয়েন্ট অ্যাকাউন্ট আপনাকে আগেই বলেছি যে শুধুমাত্র স্পাউসের সাথেই জয়েন্ট অ্যাকাউন্ট খোলা সম্ভব। আর জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে এজ কনসিডার হবে, যিনি প্রাইমারি মেম্বার তার এজটাই এখানে কনসিডার হবে। এর পরের যে প্রশ্নটা, যে এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের অ্যাকাউন্ট আমি কোথায় খুলতে পারি। দেখুন, এই স্কিমটা কিন্তু পোস্ট অফিসে খোলা যায়, মানে পোস্ট অফিসে আপনি এখানে খুলতে পারেন। এছাড়া ন্যাশনালাইজড ব্যাংকেও খোলা যায়, যেমন ধরুন SBI, ব্যাঙ্ক অফ বরোদা, কানাড়া ব্যাংক, এই সমস্ত ন্যাশনালাইজড ব্যাংক এইখানেতে খোলা যায়। এছাড়া প্রাইভেট ব্যাংক যেগুলো আছে নাম করা, যেমন ধরুন HDFC ব্যাংক, ICICI ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, এইখানেতেও কিন্তু আপনি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের অ্যাকাউন্ট খুলতে পারেন। সুতরাং শুধু পোস্ট অফিসেই নয়, আপনি চাইলে ব্যাংকেতেও এই স্কিমটা খুলতে পারবেন। এরপরে আসছি এই স্কিমের ট্যাক্সেশনের ব্যাপারেতে, যেটা খুব ইম্পর্টেন্ট। দেখুন, এই স্কিমেতে কিন্তু TDS অ্যাপ্লিকেবল, সুতরাং TDS কিন্তু এখানে কাটতে পারে। তবে একটা সুখবর, যে এই স্কিমের TDS থ্রেশহোল্ড লিমিট যেটা, সেটা এই বছরের বাজেটে বাড়িয়ে দিয়েছে। গত বছর পর্যন্ত 50,000 টাকার বেশি একটা বছরেতে ইনকাম হলেই TDS অ্যাপ্লিকেবল হয়ে যেত। এই বছর থেকে সেটা বেড়ে 1 লাখ টাকা হয়ে গেছে। মানে 1 লাখ টাকার নিচে যদি একটা বছরে আপনার ইন্টারেস্ট হয় তাহলে TDS কাটবে না, কিন্তু 1 লাখ টাকার উপরে হলে কিন্তু কাটবে, সেটা আপনাকে দেখতে হবে। এইবার এই TDS এর যে ডিডাকশন হবে তার রেটটা কি।
যদি আপনার অ্যাকাউন্টের সাথে প্যান লিঙ্ক থাকে তাহলে 10% টিডিএস কাটবে, আর যদি প্যান লিঙ্ক না থাকে তাহলে কিন্তু 20% টিডিএস কেটে নেবে। সুতরাং আপনি এটা অবশ্যই দেখে নেবেন যে এই অ্যাকাউন্টের সাথে যেন প্যান লিঙ্ক করা থাকে। আর এই যে টিডিএস, এই টিডিএস থেকে যদি বাঁচতে হয় তাহলে আপনি 15H ফর্ম সাবমিট করতে পারেন। তবে সেক্ষেত্রে দেখে নিতে হবে যে আপনার যে ইনকাম সেটা ট্যাক্সেবল লিমিটের নিচে থাকতে হবে, তবেই কিন্তু আপনি সেখানেতে ফর্ম এইচটা সাবমিট করতে পারবেন। এরপরে আসি যে আপনি এইখানেতে টাকা জমা দিলে কত টাকা পাবেন, মানে ইন্টারেস্ট ক্যালকুলেশন, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। মনে করুন আপনি এই স্কিমেতে 1 লাখ টাকা জমা করেছেন। এবার আমি জানি যে এই স্কিমের ইন্টারেস্ট রেট হচ্ছে 8.2%। তাহলে বছরে আপনার কত টাকা ইন্টারেস্ট হিসাবে আপনি পাবেন? দেখুন এই স্কিমেতে কিন্তু সিম্পল ইন্টারেস্ট অ্যাপ্লিকেবল। তাহলে 1 লাখের 8.2% এক বছরে কত হচ্ছে? 8,200 টাকা। তাহলে কোয়ার্টারলি কত আসছে? 8,200কে আমি 4 দিয়ে ভাগ করে দিলাম, মানে 2,050 টাকা। তাহলে আমি যদি 1 লাখ টাকা এই স্কিমে জমা করি তাহলে প্রতি কোয়ার্টারে 2,050 টাকা। তাহলে এই স্কিমেতে ম্যাক্সিমাম যে টাকাটা ইনভেস্ট করা যায়, মানে 30 লাখ টাকা যদি আমি ইনভেস্ট করি তাহলে বছরে কত ইনকাম হচ্ছে? 30 লাখের 8.2%, সেটা কত আসছে? 2,46,000 টাকা। তাহলে কোয়ার্টারলি কত পাচ্ছি? 2,46,000কে আমি 4 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে সেটা কত আসছে? 61,500 টাকা। এরপরে মনে করুন আপনি এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমেতে এককালীন অনেকটাই টাকা ইনভেস্ট করেছেন, কিন্তু আপনার হঠাৎ করে টাকা দরকার। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? আপনাকে প্রি ম্যাচিওর উইথড্রয়াল করতে হবে, মানে আগেই, মেয়াদের আগেই আপনাকে টাকা তুলতে হবে। তো সেক্ষেত্রে রুলটা কি? মেয়াদের আগে কি আদৌ টাকা তোলা সম্ভব? দেখুন 1 বছরের মধ্যে তো টাকা তোলা যাবে না, তার মানে 1 বছরের মধ্যে আপনি টাকা তুলতে পারছেন না। কিন্তু যদি আপনি ইনভেস্ট করেছেন 1 বছর হয়ে গেছে কিন্তু 2 বছরের কম, সেই সময় যদি আপনি এই স্কিম থেকে টাকা তুলতে চান বা প্রিন্সিপালটা তুলতে চান, তাহলে আপনার যে ডিপোজিট অ্যামাউন্ট তার 1.5% আপনাকে পেনাল্টি হিসাবে দিতে হবে, এটা কিন্তু ডিডাক্ট করে নেবে। আর যদি আপনি 2 বছর হয়ে যাবার পর তারপরে টাকা তোলেন তাহলে সেক্ষেত্রে আপনার ডিপোজিট অ্যামাউন্টের উপরেতে 1% ডিডাক্ট করে নেবে। তবে এক্ষেত্রে একটা জিনিস আপনি মনে রাখবেন যে যদি অ্যাকাউন্ট হোল্ডার যিনি আছেন তিনি যদি মারা যান তাহলে কিন্তু অ্যাকাউন্ট ক্লোজ করে দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু কোনো পেনাল্টি লাগবে না। এরপরে এই স্কিমের আরেকটা অপশান আছে বা সুবিধে আছে, সেটা হচ্ছে এক্সটেনশান অপশান। মনে করুন আপনি ইনভেস্ট করলেন, ইনভেস্ট করার পর 5 বছর হয়ে গেছে, আপনি চাইলে ওই স্কিমটাতে আরও 3 বছর এক্সটেনশান করতে পারেন। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস অনেকের মনে বারবার আসে, সেটা হচ্ছে যে এক্সটেনশানের টেনিওরটাতে আমি কোন ইন্টারেস্ট পাবো, সেটা কিন্তু জানা খুব জরুরি। এক্ষেত্রে বলে রাখি যে এক্ষেত্রে কিন্তু আপনার যে অরিজিনাল বুকিং ইন্টারেস্ট ছিল না, সেই ইন্টারেস্টটা আপনি পাবেন না, বরং যেই সময়তে এক্সটেনশান হচ্ছে সেই এক্সটেনশানের সময়তে ওই স্কিমের যা ইন্টারেস্ট রেট অ্যাপ্লিকেবল সেই ইন্টারেস্ট রেটটাই অ্যাপ্লিকেবল হবে। আপনাকে আমি আরেকটুখানি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। মনে করুন অরিজিনালি আপনি 30 লাখ টাকা এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমেতে 2025 সালে 8.2% হারে ইনভেস্ট করেছিলেন। তাহলে 2030 সাল পর্যন্ত আপনি এই 8.2% হারেই ইন্টারেস্ট পাবেন। এরপর 2030-এ যখন এর টেনিওরটা শেষ হয়ে গেল তখন আপনি এক্সটেনশনের জন্য আরও 3 বছর আপনি অ্যাপ্লাই করলেন। তো তখন আপনার ইন্টারেস্ট রেট কত হবে? এই 8.2%ই থাকবে না, নাও থাকতে পারে। সেই সময়তে ওই সময়তে গভর্নমেন্ট, এটা তো গভর্নমেন্ট জানেনি যে প্রতি 3 মাস ছাড়া ছাড়া এই স্কিমের সুদের হার ঘোষণা করে। তো ওই সময়ে যদি গভর্নমেন্ট 8.2% ঘোষণা করে তবেই হবে। যদি ধরুন আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে গভর্নমেন্ট ওই সময় এর ইন্টারেস্ট রেট কমিয়ে 7.8% করে দিয়েছে, তাহলে ওই এক্সটেনশানের 3 বছরের 7.8% রেট অ্যাপ্লিকেবল হবে। কিংবা গভর্নমেন্ট বাড়ি যদি 8.5% করে দেয় তাহলে ওই সময় ওই 3 বছরের জন্য 8.5% ইন্টারেস্ট রেট অ্যাপ্লিকেবল হবে। এরপরে আসি এই স্কিমের ট্যাক্স বেনিফিট। প্রথম যেটা সেটা হচ্ছে 80Cর আন্ডারেতে এই স্কিমে ট্যাক্স বেনিফিট পাওয়া যায়। মানে আপনি যদি ওল্ড ট্যাক্স রিজিম অনুযায়ী ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করেন তাহলেই বেনিফিট। বর্তমান সময়ে তো নিউ ট্যাক্স রিজিমটা আরও বেশি অ্যাট্রাকটিভ হয়ে গেছে, সেই কারণের জন্যই অনেকেই ওল্ড ট্যাক্স রিজিম অনুযায়ী আর আদৌ ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন কিনা আমার জানা নেই। যদি আপনি করেন
তাহলে 80Cর আন্ডারে যে 1.5 লাখ টাকা ছাড় পাওয়া যেত বছরে, সেটা আপনি যদি এই স্কিমেতে ইনভেস্ট করেন 1.5 লাখ টাকা বা তার বেশি, তাহলে সেটা আপনি ছাড় পাবেন। ইন্টারেস্ট ইনকাম কিন্তু ফুললি ট্যাক্সেবল, মানে এইখান থেকে যে ইন্টারেস্টটা ইনকাম হয়ে আসছে সেইটা আপনার ট্যাক্সেবল ইনকামে যোগ হবে এবং আপনার ইনকাম ট্যাক্স স্ল্যাব অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে। এবার যদি মনে করুন আপনার শুধু এইখান থেকেই ইনকাম এবং আপনি 30 লাখ টাকা দিয়ে বছরে ওই 2,50,000-এর মতো যেটা ক্যালকুলেশন করে আপনাকে দেখালাম, ধরুন সেইটুকুই ইনকাম হলো, তাহলে তো আপনাকে ট্যাক্স দিতে হবে না, কারণ এটা তো বেসিক যে ইনকাম ট্যাক্সের এক্সেমশন লিমিট আছে তার নিচে আছে, সেক্ষেত্রে ট্যাক্স দেওয়ার দরকার হবে না। কিন্তু যদি ধরুন আপনার আরও অন্যান্য ইনকাম থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি ট্যাক্সের আওতায় আসতেই পারেন। আর যেটা বলছিলাম যে টিডিএস যদি আপনি এখানে অ্যাভয়েড করতে চান, তাহলে সেক্ষেত্রে ফর্ম 15H আপনাকে সাবমিট করতে হবে। এইবার আসছি এই স্কিমের সুবিধে বা অ্যাডভান্টেজগুলো কী। প্রথম অ্যাডভান্টেজ, গ্যারান্টেড 8.2% রিটার্ন, সেটা খুব কম স্কিমই আছে যে এখানেতে দেয়, সুতরাং এটা একটা অ্যাডভান্টেজ। 2 নম্বর, ব্যাকড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সব থেকে বড় কথা, আপনি সিনিয়র সিটিজেন, আপনি চান যে আপনার যে টাকা, এই টাকাটা যেন সুরক্ষিত থাকে, ডুবে যেন না যায় বা এই টাকাটা কমে যেন না যায়। মার্কেটেতে অনেক ইনস্ট্রুমেন্ট আছে বা অনেক ইনভেস্টমেন্ট অপশান আছে, হতে পারে পোটেন্সিয়ালি সেগুলো থেকে এর থেকেও বেশি রিটার্ন পেতে পারেন, কিন্তু সেগুলো সবই ভোলাটাইল, সেগুলো কিন্তু কোনোটাই ফিক্সড না। এক্ষেত্রে কিন্তু ফিক্সড রিটার্ন পাওয়া যাচ্ছে। 3 নম্বর হচ্ছে যে রেগুলার ইনকাম পাবেন। সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে এটা জরুরি, কারণ এই সময়তে তো আপনি আর চাকরি করছেন না বা আর জব করছেন না, আপনার আর অন্য কোনো ইনকাম নেই, আপনার যে জমা টাকা আছে সেই জমা টাকা থেকেই প্রতি মাসে সুদ দিয়ে আপনার চালাতে হবে, বার্ধক্যের যেসব বিভিন্ন খরচাখরচি আছে সেগুলোকে চালাতে হবে। তো সেই কারণের জন্যই কোয়ার্টারলি আপনি রেগুলারলি টাকা পাচ্ছেন, বলতে পারেন আয়ের একটা নতুন সোর্স হয়ে গেল। এইবার আসি যে এই স্কিমের কী কী ডিসঅ্যাডভান্টেজ আছে। প্রথম যেটা, যে ইন্টারেস্ট ফুললি ট্যাক্সেবল। এটা শুধু এই স্কিম কেন, যে কোনো স্কিমই যান না কেন, এফডিতে করলে এফডির ইন্টারেস্ট ট্যাক্সেবল, ডেট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে ডেট মিউচুয়াল ফান্ডের যে গেন সেটা ট্যাক্সেবল। সবগুলোতেই তো একই রুল যে আপনার ট্যাক্সেবল ইনকামেতে যোগ হয়ে আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে, সুতরাং এখানেতে আপনাকে ট্যাক্স দিতে হবে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। ম্যাক্সিমাম ডিপোজিট লিমিট 30 লাখ, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ যে 30 লাখের বেশি ইনভেস্ট করা যাবে না। ঠিক আছে, 30 লাখ পর্যন্ত ইনভেস্ট করুন, তারপরেও যদি টাকা বেঁচে থাকে এমআইএসে করে দেবেন ইনভেস্টমেন্ট, কিছু পোস্ট অফিসের এমআইএসে ইনভেস্ট করা যায়, কিছু টাকা ফিক্সড ডিপোজিটে করে দেবেন, ভালো ভালো ব্যাংকের শর্ট টেনিওরের ফিক্সড ডিপোজিট আছে সেখানে ইনভেস্ট করে দেবেন, তারপরে চাইলে ডেট মিউচুয়াল ফান্ড বা এই ধরনের জায়গাতেও ইনভেস্ট করতে পারেন। এরপর 3 নম্বর ডিসঅ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে যে প্রি ম্যাচিওর উইথড্রয়াল পেনাল্টি। এটা একটা সমস্যা আছে, আপনি ধরুন প্রি ম্যাচিওর যদি উইথড্র করতে চান তাহলে কিন্তু আপনাকে পেনাল্টি দিতে হবে। আর সেই কারণের জন্যই বলছি যে পুরো টাকা, আপনার যত টাকা আছে সমস্ত টাকাটাই কিন্তু এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে রাখবেন না, যদি আপনার মোট টাকাটাই 30 লাখ হয়। যদি আপনার 30 লাখের বেশি ইনভেস্ট করার ক্ষমতা থাকে, ওকে ফাইন। যদি 30 লাখের কম টোটাল আপনার কর্পাসটা হয়, তাহলে বলবো যে 2-4 লাখ টাকা ফিক্সড ডিপোজিটের শর্ট টার্মেতেও ইনভেস্ট করে রাখুন। সেক্ষেত্রে কী হবে যে আপনার যেহেতু শর্ট টেনিওরের জন্য আপনি ইনভেস্ট করে রাখছেন বা ফিক্সড ডিপোজিট করে রাখছেন, তাহলে সেটা আপনার যে কোনো সময়তে আপনি উইথড্র করে নিতে পারবেন। এইখানে তো কী হচ্ছে যে 5 বছর আপনার টাইম, কিন্তু যদি আপনি ফিক্সড ডিপোজিট করেন, ছোটো টেনিওরে রাখলেন, কিছু টাকা 6 মাসের, কিছু টাকা 1 বছরের টেনিওরে রাখলেন, তাহলে সেক্ষেত্রে সুবিধে হবে। আর একটা ভালো অপশান আছে, সেটা হচ্ছে লিকুইড ফান্ড। লিকুইড ফান্ডে কিন্তু রিস্ক অনেকটাই কম, রিটার্নও ভালো পাওয়া যায়। এক্ষেত্রেও কিন্তু আপনি লিকুইড ফান্ডেও কিছু টাকা ইনভেস্ট করে রাখতে পারেন। আর লাস্ট ডিসঅ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে যে শুধুমাত্র সিনিয়র সিটিজেন যারা আছেন তারাই এখানেতে ইনভেস্ট করতে পারবে। এইবার যেটা বলছিলাম যে মিউচুয়াল ফান্ডেও সিনিয়র সিটিজেনরা অল্প বিস্তর ইনভেস্ট করতে পারেন, কিন্তু তার জন্য স্ট্র্যাটেজি বানাতে হবে। তো সিনিয়র সিটিজেনদের জন্য সেরা মিউচুয়াল ফান্ড কোনগুলো বা কিভাবে সিনিয়র সিটিজেনরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন, সেটা যদি জানতে চান তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক